আজকে রাতে তুমি আর আমি এক ঘরে থাকবো রুদ্ধ, ঠিক আছে? কথাটা শুনতেই আমার স্বামী অনিরুদ্ধ আর আমার বোন নীতির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আর তা দেখে আমার মনে যা সন্দেহ ছিল তা দূর হয়ে গেল। আমি মনে মনে একটা মিথ্যে হাসি দিলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমার স্বামী আমার বোনের সাথে থাকার জন্য একটা মিথ্যে বাহানা দিয়ে আমার কথার বিরোধ করবে। ভাবতে না ভাবতেই রুদ্ধ বলে উঠল, না রীতি, তুমি তো জানোই আমার অফিসের কাজ শেষ করতে হবে, তাই আমি স্টাডি রুমেই থাকবো। তোমার দরকার হলে আমাকে ডেকে নিও। এই 2 দিন ধরে তো স্টাডি রুমেই থাকছো, তাই বললাম। ঠিকভাবে না ঘুমোলে শরীর খারাপ করবে। না না দি, জিজুর কিচ্ছু হবে না, কাজ সেরে ঘুমোতে চলে যাবে। আর কালকে তো ছুটির দিনই আছে, চিন্তা করিস না, তুই তুই গিয়ে শুয়ে পড়। আমি আমার বোনের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলাম, তুই ঘুমাবি না নীতি? না, আমার অ্যাকচুয়ালি হোমওয়ার্ক আছে তো সেটা কমপ্লিট করে ঘুমোবো। আমি উঠলাম। নীতি ওঠার সময় রুদ্ধকে চোখ টিপ দিয়ে সামান্য হাসলো। আর রুদ্ধ নীতির চোখে চোখ রেখে এক গাল হাসলো, যা আমার নজরের আড়াল হলো না। আমি দেখেও কিছু বললাম না, কারণ আজ আমি পুরোপুরি ভেঙে পড়েছি। খাওয়া শেষে রুদ্ধ নিজের স্টাডি রুমে চলে গেল। আর আমি বিছানায় বসে ভাবতে লাগলাম পুরনো কথা। খুব ভালোই ছিলাম আমি আজ থেকে 4 বছর আগে। পড়াশুনো শেষ করে চাকরিতে জয়েন করেছিলাম। অফিসের কাজে কয়েকদিনেই বেশ পারদর্শী হয়ে উঠেছিলাম, তাই অফিসের ম্যানেজার আমায় একদিন ডেকে বলেন আমাকে নাকি বস নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করবেন বলে ঘোষণা করেছেন। প্রমোশন পেয়ে আমি তো বেশ খুশি হয়েছিলাম আর কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছিলাম। কারণ আমি তো আর জানতাম না যে এই সিদ্ধান্তের জন্য আমায় তারই ছেলেকে বিয়ে করতে হবে। পুরনো কথা মনে পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। দরজা খোলার শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে চোখ বুজে শুয়ে রইলাম। দেখলাম রুদ্ধ গুটি গুটি পায়ে নিজের ফোন নিয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরপরই আমি ঘর থেকে বেরিয়ে ব্যালকানির রেলিং এ দাঁড়ালাম। আর দেখলাম রুদ্ধ আর নীতি একসাথে গাড়িতে বসে বেরিয়ে গেল। রাত এখন 1টা বাজে। সবটা আন্দাজ করে মনে মনে তাচ্ছিলের হাসি দিলাম। তোমাকে বলেছিলাম না তুমি পারবে না আমার ছেলেকে বেঁধে রাখতে। যে মেয়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে আবার নিজের স্বামীকে ধরে রাখতে পারে নাকি? আমার তো প্রথম থেকেই নীতিকে পছন্দ ছিল, কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের জন্য তোমাকে বউ করে আনতে হয়েছে। যাক, এবার আমার ইচ্ছে আমার ছেলে পূরণ করবে। শাশুড়ি মা এক নাগাড়ে কথাগুলো বলে চলে গেলেন। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আজ প্রতিবাদ করার ইচ্ছেটুকুও নেই। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে আমি স্টাডি টেবিলে গিয়ে বসলাম। আজ নিজের মনের কিছু অব্যক্ত কথা ব্যক্ত করতে চাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রুদ্ধ আর নীতি এখনো ফেরেনি। ফোন করে অফিসে খোঁজ নিয়ে জানলাম রুদ্ধ সেখানে নেই। বাধ্য হয়ে রুদ্ধের ফোনে ফোন করলেও ফোন সুইচ অফ এলো। আর এদিকে নীতির ফোন নট রিচেবল। শাশুড়ি মাকে জানাতে তিনি বললেন আমি যেন ওদের মধ্যে না আসি। সকাল গিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, ওদের দুজনেরই কোনো খবর নেই। ঘরে বসে আছি সেই সময় আমার এক বান্ধবী আমায় কল দিল। রীতি, জামাইবাবুকে নীতির সাথে কাজী অফিসে ঢুকতে দেখলাম, কি ব্যাপার রে? কথাটা শোনার সাথে সাথেই ফোনটা হাত থেকে পড়ে গেল। ওপাশ থেকে শুধু হ্যালো হ্যালো ভেসে আসছে। আমি ফোন তুলে কলটা কেটে নিজের জামা কাপড় গুছিয়ে নিলাম। আর এক মুহূর্তও নয় এই বাড়িতে। আমি বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে উঠে পড়তেই চোখে পড়লো রুদ্ধের গাড়ি। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যেন তাড়াতাড়ি গাড়ি চালায়। একটাই জায়গা আছে আমার যাওয়ার মতো, সেখানেই যাই আগে, তারপর ভবিষ্যতের কথা ভাববো। যাকে আঁকড়ে ধরে বাঁচবো ভেবেছিলাম আজ সেই অন্য কারো, এটা ভাবতেই মনের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রুদ্ধ, নীতি, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? রুদ্ধ আর নীতি একে অপরের দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে যে যার কাজে চলে গেল। নীতি গেল রুদ্ধের ঘরে আর রুদ্ধ গেল স্টাডি রুমে। যা রুদ্ধের মায়ের ভালো লাগলো না। রুদ্ধ স্টাডি রুমে এসে লাইট অন করে কোমরে হাত দিয়ে আপন মনে হাসতে লাগলো। আজ সেই দিন, যেই দিনের অপেক্ষা আমি এতগুলো দিন ধরে করেছিলাম। অনিরুদ্ধ নিজের হাসি চেপে রেখে স্টাডি টেবিলের উপরে একটা কাগজ দেখতে পেল। সেদিকে এগিয়ে কাগজটা হাতে তুলে নিয়ে পড়া শুরু করলো। অনিরুদ্ধ, হ্যাঁ আজ শুধু অনিরুদ্ধ লিখলাম, কারণ এখন থেকে তুমি না আমার প্রিয় আর নাই আমার অধিকার আছে তোমায় রুদ্ধ বলে ডাকার। আমাদের সম্পর্কের প্রায় 1 বছর হতে চললো, কিন্তু তাও কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের মধ্যে ছিল না। সম্পর্কটা ছিল বন্ধুত্বের, কর্তব্যর। তাই কোনোদিনও মুখ ফুটে নিজের মনের কথা তোমার কাছে ব্যক্ত করতে পারিনি। তা অবাক্ত রয়ে গেছে। আজ এই 3 পাতার চিঠিতে নিজের কিছু অবাক্ত কথা, আমাদের অতীত তোমাকে জানাতে চাই।
ফ্ল্যাশব্যাক। সেদিন অফিসে আমি আর আমার অফিসের বস আরমান চৌধুরী ওরফে আমার স্যার ফাঁকা সময়ে বসেছিলাম। স্যার আমায় ডেকে বললেন, রীতিমা, তুমি তো জানোই আমি তোমাকে কতটা স্নেহ করি। তোমার গুণ আমায় মুগ্ধ করে সব সময়। হ্যাঁ স্যার, আমি জানি। তাই জন্যই তো আমি আজ আপনার পিএ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি আমার একটা কথা রাখবে মা? অনুরোধও বলতে পারো। বলুন, আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব। স্যার একটু দ্বিধাগ্রস্ত হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলের বৌমা হবে? ওর নিজের মা নেই। আমি দ্বিতীয়বার যাকে বিয়ে করেছি অর্থাৎ ওর সৎ মা ওকে ভালোবাসে না, ভালোবাসার অভিনয় করে। কিন্তু ও সেটা বোঝে না, মাকে অন্ধবিশ্বাস করে। ওর মা চায় ওনার পছন্দ করা একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিতে। কারণ আমার সব সম্পত্তি আমার একমাত্র ছেলে অনিরুদ্ধের নামে করে দিয়েছি। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে এক নাগাড়ে বলে ফেললাম, এটা হয় না স্যার। আমি একজন গরিব ঘরের মেয়ে, আমারও নিজের মা নেই, কিন্তু আমি ভাগ্য করে সৎ মা পেয়েছি, যে সব সময় আমাকে ভালোবেসেছে, আদর দিয়ে আগলে বড় করেছে নিজের মেয়ের সাথে। আমি তার মনে কষ্ট দিতে পারবো না স্যার, ক্ষমা করবেন আমায়। তুমি ভুল বুঝছো রীতিমা, আমি সত্যি তোমাকে সসম্মানে নিজের ছেলের বউ করে নিয়ে যাব। আমার বিয়ে ঠিক হয়ে গেছে স্যার। আমার কথা শুনে স্যারের মুখে হতাশার ছাপ পড়ে গেল। পুরোপুরি চুপ করে গেলেন উনি। আমি ওনাকে বললাম, আমার মা আমার জন্য যে পাত্র ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। এমনটাই কথা দিয়েছি আমি মাকে। তাই এই কথার খেলাপ আমি করতে পারবো না স্যার। এতে আমার মা কষ্ট পাবে। মা কোনোদিন আমায় আমার বোন নীতির থেকে কম ভালোবাসেনি, বরং বেশি ভালোবেসেছে। আমি নিরুপায় স্যার। আপনি ঠিক আপনার ছেলের জন্য যোগ্য বউ খুঁজে পাবেন দেখবেন। আজ আসি স্যার। আমি আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে নিলে স্যার আমায় পেছন থেকে ডেকে বললেন, তুমি কি চাকরি ছেড়ে দেবে তাহলে? দেখো, এমনটা করো না। আমি জানতাম না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। জানলে। আমি স্যারকে থামিয়ে বললাম, আমি চাকরিটা ছাড়বো না স্যার। আপনি চিন্তা করবেন না। কথাটা বলে বেরিয়ে এলাম। স্যারকে দেখে ভালো লাগছিল না। উনি সত্যি নিরাশ হয়েছেন, কিন্তু আমি কি করতে পারি? আমি তো নিরুপায়। এর কয়েকদিন পরেই আমাদের অফিসে স্যারের ছেলে আসলো। নাম অনিরুদ্ধ চৌধুরী। উনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন তা দেখে বোঝা গেলেও আচরণে বোঝা যায় না, খুবই শান্তশিষ্ট নম্র ভদ্র একজন মানুষ। আমার সাথে পরিচয় হতে না হতেই আমাকে এক মুহূর্তে বন্ধু বানিয়ে ফেললেন। বেশ অবাক করেছিল এই বিষয়টা আমায়। এরপর দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে এলো। বিয়ের দিন আমি বসেছিলাম ঘরে, এমন সময় নীতি এসে খবর দিল, আপু তোমার বর আসেনি, তার নাকি বিয়েতে মত ছিল না, ফ্লাইট ধরে নাকি বিদেশ চলে গেছে সে। কথাটা শুনে যে কি প্রতিক্রিয়া করব ভেবেই পাচ্ছি না। অশ্রুসিক্ত চোখ নিয়ে স্থির হয়ে বসে আছি। সেই সময় মা আমার পাশে এসে বলল, দেখ মা, আমি জানতাম না ছেলেটা ভালো নয়। আজ বিয়েতে আসেনি তাই জানতে পারলাম অনেক কথা। অনেকেই খোঁজ খবর নিয়ে বলছে ছেলে নাকি নেশা করতো, রাতে ঠিক করে ফিরতো না। আমি তো অত খোঁজ খবর নিতে পারিনি তাই জানতে পারিনি। তোর যদি আজ বিয়েটা না হয় তাহলে আমাদের সম্মানটা ধুলোয় মিশে যাবে। তুমি কি বলতে চাইছো মা? তোর অফিসের স্যারের ছেলেকে বিয়ে করে নে। তোর স্যার নিজে এসে আমায় প্রস্তাব দিয়েছেন। আল্লাহ হয়তো এটাই চায় মা। আমি জানি ওদের সাথে আমাদের অনেক তফাৎ, তবুও উনি যখন নিজেই আমাদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়াচ্ছেন, তখন আমি চাই না ওনাকে ফিরিয়ে দিতে। তুমি যা বলবে মা। আমি তো তোমার মুখের উপরে কিছুই বলিনি কোনোদিন। মায়ের কথা মতো সেদিন আমার বিয়ে স্যারের ছেলে অনিরুদ্ধর সাথে হয়ে গেল। আমি বাসর রাতে নিজেই ওনাকে বলেছিলাম যে আমাদের সম্পর্কটা যেন বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর উনিও রাজি হয়েছিলেন। বিশ্বাস করো অনিরুদ্ধ, আমি ভাবিনি আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে উঠবে না। খুব করে চেষ্টা করেছিলাম তোমার স্ত্রী হয়ে ওঠার, কিন্তু পরে বুঝলাম সেই জায়গাটা যে অন্য কারোর, আর সেই ব্যক্তিটি যে আমার বোন নীতি তা অনেক পরে জানতে পারলাম। আমাকে ক্ষমা করে দিও তোমাদের মাঝে কাটা হয়ে থাকার জন্য। জানতে পারার সঙ্গে সঙ্গেই আমি চলে যাচ্ছি। কখনো ফিরে আসবো না তোমাদের জীবনে। ভালো থেকো আর আমার বোনকে ভালো রেখো। ওকে আমি আর মা মিলে অনেক আদরে বড় করেছি। ইতি তোমার বান্ধবী। অনি ভাইয়া, আপু তো ঘরে নেই, আমি কোথাও পেলাম না আপুকে। চিঠিটা শেষ করার আগেই পিছন থেকে অনিরুদ্ধকে ডাকলো নীতি। অনিরুদ্ধ পিছন ফিরে নীতির দিকে তাকাতেই নীতি ঘাবড়ে গেল, কারণ অনিরুদ্ধের চোখটা লাল হয়ে গেছে। নীতি সঙ্গে সঙ্গে অনিরুদ্ধের কাছে এসে বলল, নীতি কি হয়েছে তোমার? অনেক সুবিধা হয়েছে আমার।
তোমার আপুকে কেন পাওনি তা এটা পড়লেই বুঝবে, নাও পড়ো। অনিরুদ্ধ চিঠিটা নীতির কাছে এগিয়ে দিল। নীতি চিঠিটা পুরো পড়ে অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলল, তুমি এতে খুশি হয়েছো ভাইয়া? হ্যাঁ, খুব খুশি হয়েছে আমি। আমার খুশির জন্যই তো কাজটা করেছে তোমার আপু। ফাইনালি আমি তোমাকে বিয়ে করতে পারবো। ও আমাদের মাঝে পথের কাঁটা ছিল, তাই তো নিজের ইচ্ছেতেই সরে গেছে। আর সরেই যখন গেছে, বিয়েটা সেরে ফেলা উচিত আমাদের। আপু তোমাকে ভালোবাসতো, সেটা এই চিঠি পড়েই বোঝা যাচ্ছে। কিন্তু আমি তো ভালোবাসতাম না, আর না বাসি। তোমার আপুকে শুধু বান্ধবী হিসেবেই দেখেছি আমি। আমার জীবনের স্ত্রীর জায়গাটা অন্য কারো, মানে তোমার। আমি তো তোমাকে ভালোবাসি নীতি। কথাগুলো বলেই অনিরুদ্ধ বেরিয়ে গেল, আর নীতি চুপচাপ চিঠিটার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে, তুই এভাবে হঠাৎ করে দেশ ছেড়ে যেতে চাইছিস কেন রীতি? দেখ, তুই শুধু আমাকে হেল্পটা করে দে, তাহলেই হবে। ওখানে গিয়ে আমি চাকরি খুঁজে নেব। তুই জাস্ট যাওয়ার ব্যবস্থা করে দে প্লিজ রাইসা। রাইসা আমার হাত ধরে আশ্বাস দিয়ে বলল, তোকে কোনো চিন্তা করতে হবে না রীতি। আমার কাজিন থাকে অস্ট্রেলিয়াতে, আর ওর নিজের অফিসও আছে, সেখানেই তোকে একটা জব দিয়ে দেবে ও। তুই তো ভালোভাবেই জানিস ওখানে জব করলে কোয়ার্টার দেওয়া হয়, তাই কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ রাইসা। আচ্ছা বাবা, ঠিক আছে। আর প্লিজ ওখানে গিয়ে আমায় আবার ভুলে যাস না। একদমই না। রাইসা হেসে ঘর থেকে বেরিয়ে গেলে আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়াই। রাত 11:55 বাজে এখন। বেশ শীত পড়েছে। আকাশের চাঁদের দিকে তাকাতেই চোখের সামনে রুদ্ধের মুখটা ভেসে উঠলো, আর নিজের অজান্তেই চোখের কোণ দিয়ে তরল কিছু বেয়ে পড়তে লাগলো। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আজ আমার। কিন্তু আমি চাইছি কাঁদতে। শুধু চাইছি আমার ভালোবাসার মানুষ আর আমার বোন যেন ভালো থাকে, খুব ভালো থাকে। 1 মাস পর আজ আমার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট। এই 1 মাস, অর্থাৎ যতদিন পাসপোর্ট আর ভিসা না এসেছে, ততদিন আমি এই ঘরের থেকে এক পাও বাইরে রাখিনি। আসলে আমি চাইনি বাইরের আলো দেখতে। এই 1 মাসে সকালে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছি, কিন্তু রাত হলে ভেঙে পড়েছি। কারণ আমি ভালোবেসেছিলাম। যা বলা হয়নি, যা রয়ে গেছে অব্যক্ত কিছু কথা হিসেবে। গাড়িতে বসে এসব কথায় ভাবতে ভাবতে জানালার বাইরে তাকাতেই হঠাৎই আমার চোখ স্থির হয়ে যায় কিছুক্ষণের জন্য একটি মানুষের উপরে। না না, আমি ভুল দেখলাম হয়তো। হ্যাঁ, ভুলই দেখেছি। অনিরুদ্ধ কিভাবে এখানে এরকম অবস্থায় থাকতে পারে? ওই লোকটার দাড়ি এলোমেলো, উস্কো খুস্কো চুল আছে, যা অনিরুদ্ধর কোনোদিন হতে পারে না। ওর ড্রেসিং সেন্স, পার্সোনালিটি অনেক ব্র্যান্ডেড। এত আগোছালো কি করে হবে ও? আমারই ভুল হয়েছে, তাও মনকে মানাতে পারলাম না। আর গাড়ি দাঁড় করাতে বলে যেখানে দেখেছিলাম সে জায়গায় গেলাম। লোকটি হেঁটে যাচ্ছিল, তাই পিছু করতে লাগলাম। উনি দাঁড়ালে আমিও আড়াল হয়ে দাঁড়ালাম। অনিরুদ্ধ, হ্যাঁ এটা তো অনিরুদ্ধই। ওর হাঁটা চলা যে খুবই ভালোভাবে চিনি আমি। কথা শেষ করে সামনে তাকাতেই দেখলাম নীতি ওর দিকে এগিয়ে এলো। অনিরুদ্ধ হেসে নীতির কপালে ঠোঁট ছোঁয়ালো, আর আলতো করে জড়িয়ে ধরলো। এরপর ওরা একটা পার্কের ভেতরে চলে গেল। এত কিছু দেখার পরেও আমি বেহায়ের মতো ওদের পেছনে গেলাম। গিয়ে দেখলাম নীতি অনিরুদ্ধর কাঁধে হাত রেখে বসে আছে। কিছুক্ষণ পর ও নিজের হাতের উপর কপাল ঠেকালো। আর সহ্য হলো না আমার এসব। চোখ মুছে সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে বেরিয়ে এসে গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। 4 বছর পর আজ আমি বিডির মাটিতে পা রাখলাম। দীর্ঘ 4 বছর পর। আজ কোনো ভয় নেই আমার, না আছে কোনো দুঃখ কষ্ট। এখন আমি সামলে নিয়েছি নিজেকে পুরোপুরি। অফিসের কাজের জন্যই বিডিতে আসা। এখন গন্তব্য গ্র্যান্ড হোটেল, যেখানে আমাদের ডিল সাইন করাতে হবে। আমি হোটেলের রুমে ওয়েট করছি, এমন সময় দরজা খোলার শব্দ পেলাম। আর পেছন ফিরে তাকালাম তাকে স্বাগত জানানোর জন্য। কিন্তু এটা কি করে সম্ভব? ব্যক্তিটিকে দেখে কোনো কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। আমার চোখের সামনে যে আমার ছোট বোন নীতি দাঁড়িয়ে আছে, এটা মানতেই পারছি না আমি। 4 বছর পর ফিরে এসে যে অতীতের সম্মুখীন হতে হবে ভাবিনি কোনোদিন। যতই মুখে বলি নিজেকে শক্ত করেছি, কিন্তু নিজের অতীত যখন চোখের সামনে আসে, তখন সেই ব্যক্তিটি বোঝে তার ভেতরে কি চলে। চোখ ছলছল করলেও আমি সঙ্গে সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিলাম। কিন্তু নীতি ঠায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে, ঠিক একটা মূর্তির ন্যায়। আমি মুখে জোর করে হাসি ফুটিয়ে নীতির কাছে এগিয়ে নীতির বাহুতে হাত দিয়ে বললাম, কেমন আছো? কথা শেষ করার আগেই নীতি ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল। নীতির মুখে রাগের ছাপ পড়ে গেল মুহূর্তের মধ্যে। নীতি ঝট করে আমার 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলতে শুরু করলো, কেন ফিরে এসেছিস তুই এখন? সবকিছু শেষ করে তোর শান্তি হয়নি? বল কেন ফিরে এসেছিস?
এইটুকু বিশ্বাস করতে পারিসনি নিজের ভালোবাসার মানুষটার উপরে? নীতি আমার বাহু ছেড়ে তাচ্ছিল্য হেসে বলল, আমিও বা কাকে বলছি যে নিজের বোনকেই বিশ্বাস করতে পারে না? সে ভালোবাসার মানুষকে কি করে বিশ্বাস করবে? ও, আমি তো তোর সৎ বোন, তাই না? আমি তো ভুলেই গেছিলাম। আমি নিজের জড়তা কাটিয়ে বললাম, নিধি, তুই এসব কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। তুই কি আমি চলে গেছিলাম বলে রাগ করেছিস তাই এসব বলছিস? তুই একজনের জীবন নিয়ে নিয়েছিস আপু। নীতি খুব শান্ত স্বরে কথাটা বলল, যা আমার বুকে তীরের মতো এসে বিঁধলো। জীবন নিয়ে নিয়েছি? মানে? কার জীবন নিয়েছি? কি বলতে চাইছিস তুই? অনিরুদ্ধ চৌধুরীর। নীতি। নীতির কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। তবুও নিজেকে শান্ত করে বললাম, বাজে কথা না বলে বল, কেমন আছিস তোরা? ভালো আছিস তো? অনিরুদ্ধ নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে, তাই না? অনিরুদ্ধ ভাইয়া তোকে ভালোবাসে আপু। আর কবে বুঝবি তুই বল? আর কবে বুঝবি? কি করলে আমি তোকে বোঝাতে পারবো এটা? আমার কথা শেষ হওয়ার আগেই নীতি আমায় বাহু ধরে ঝাঁকিয়ে চিৎকার করে কথাগুলো বলল, যা শুনে আমি কি প্রতিক্রিয়া দেব বুঝতে পারছি না। নীতি আবার বলতে শুরু করলো, অবাক লাগছে তাই না? ভাবছিস এ কি করে সম্ভব? এটাই বাস্তবতা আপু। খুব সামান্য একটা কারণে তুই আমাদের ছেড়ে চলে গেছিলি। অনিরুদ্ধ ভাইয়া আজীবন তোকেই ভালোবেসেছে, তাও তোর জানার আগে থেকেই। অর্থাৎ তুই তখন জানতিসও না একজন চুপিসারে তোকে ভালোবাসে। জানতাম তো শুধু আমি। নীতির কথাগুলো শুনে আমি ধপ করে সোফায় বসে পড়লাম। নীতি আমার পাশে এসে বলল, তুই নিজের মনের কথা চিঠির দ্বারা ব্যক্ত করে গেলি, কিন্তু অনিরুদ্ধ ভাইয়ার মনের কথা তা যে অব্যক্ত কিছু কথা হিসেবে রয়ে গেল। শুনতে চাস অনিরুদ্ধ ভাইয়া কবে থেকে কি করে তোকে ভালোবাসলো? আমি শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। তা দেখে নীতি বলতে শুরু করলো, যখন তুই ভার্সিটিতে অনার্সের জন্য ভর্তি হয়েছিলিস আর আমি কলেজে ইন্টারের জন্য, তখনকার ঘটনা এটা। আমি একদিন ফেসবুক করছিলাম, ঠিক সেই সময় একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো আমার কাছে। একটা সুন্দর দেখতে ছেলে। ভেবেছিলাম ফেক, কিন্তু তবুও একসেপ্ট করলাম। তারপর সে নিজেই মেসেজ করায় কথাও হলো আমাদের। এরপর বেশ কিছুদিন পর আমি রাতে বসে ফোন ঘাঁটছিলাম, তখন আমার কাছে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল এলো। ফ্ল্যাশব্যাক। হ্যালো, নীতি বলছো? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি অনিরুদ্ধ, অনিরুদ্ধ চৌধুরী, তোমার ফেসবুক ফ্রেন্ড। আশা করি চিনতে পেরেছো। আর হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার কি করে পেলেন সেটা না হয় পরেই বলবো। তার আগে আমি যেটা বলার জন্য তোমাকে ফোন করেছি সেটা বলি। বলুন। আমি তোমার আপুকে ভালোবাসি। কি? এসব কি বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হ্যাঁ, তোমার আপুকে দেখার পর থেকে আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। সারাক্ষণ শুধু তার কথাই ভাবছি, তাকেই চোখের সামনে দেখছি। আমি জানি তুমি এবার ভাববে যে ছেলেটা মিথ্যে কথা বলছে। তাই বলছি, আমি বিডি আসছি 1 সপ্তাহের মধ্যেই। তোমার কলেজের থেকে 30 মিনিট দূরত্বে যে ক্যাফেটা আছে ওখানে মিট করবে আমার সাথে। বান্ধবীদের নিয়ে আসার হলে আসতে পারো, আমার অসুবিধে নেই। টাইমটা আমি জানিয়ে দেব 1 সপ্তাহ পর ক্যাফেতে। আমার ভীষণ অবাক লাগছে ব্যাপারটা। আপনি শুধুমাত্র একটা ছবি দেখে আমার আপুকে ভালোবেসে ফেললেন? ঠিক তা নয়, তোমার আপুকে আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম। তোমার বাবার সাথে আমার বাবার সাথে দেখা করতে এসেছিল। তোমার বাবা মারা যাওয়ার পর আর দেখা হয়নি আমাদের। আমিও বিদেশে চলে যাই, তারপর হঠাৎ কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে তোমাদের দুজনের একটা ছবি দেখতে পাই আমি। তুমি এমন একজনকে ট্যাগ করেছিলে যে আমার ফ্রেন্ড লিস্টে ছিল, তাই আমি দেখতে পেয়েছি। বিশ্বাস করবে না, আমি সেই সারাটা দিন তোমার আপুর ছবি দেখে কাটিয়েছি। আমি সত্যিই ভালোবাসি তোমার আপুকে, বিয়ে করতে চাই। বুঝলাম, কিন্তু আপু রাজি হবে বলে মনে হয় না। কারণ আপু এখন বিয়ে তো দূর, প্রেম ভালোবাসাও করতে চায় না। আপুর লক্ষ্য পড়াশোনা শেষ করে চাকরি করবে। জানি, তাই তো ওর বন্ধু হতে চাই আমি। খুব ভালোভাবে জানতে চাই ওকে। ওর পড়াশোনা শেষ হলে তুমি ওকে জাস্ট একটা ইনফর্ম করবে ও কোথায়, কোন কোম্পানিতে চাকরি করার জন্য অ্যাপ্লাই করছে। ওকে? ওকে, বাট আপনি আবার ইউকে চলে যাবেন? উধাও হয়ে যাবেন না তো আবার? অনিরুদ্ধ সামান্য হেসে বলল, না, উধাও তো তোমার আপু হয়ে গেছিল। একবার যখন ফিরে পেয়েছি তখন আর হারাতে দেব না। আমি আপনাকে বিশ্বাস করলাম, বিশ্বাসের মর্যাদাটা দেবেন কিন্তু। জো হুকুম শালি সাহেবা। তো এবার তুমি আপনি থেকে তুমি মোডে চলে আসো। আধি ঘরওয়ালি বলে কথা কি, তাই তো? নীতি হেসে উত্তর দিল, একদম জিজু। অনিরুদ্ধ ভাইয়া সেদিন তোর ভার্সিটিতে যায়, সব ছেলেদেরকে রীতিমতো আমার চোখের সামনে শাসিয়ে আসে।
যাতে আমাকে ডিস্টার্ব না করে আর তোর দিকেও চোখ তুলে না তাকায়। তারপর ফিরে যায় ইউকে। আমি তখনও ভেবেছিলাম এটা ভাওতাবাজি, কিন্তু না, প্রতিদিন রাতে অনিরুদ্ধ ভাইয়া তোর খবর নিত আমার কাছ থেকে। মাসে একবার এসে ভার্সিটির বাইরে থেকে তোকে দেখে চলে যেত, আর সেই সব ছেলেদের ব্যবস্থা করতো যারা তোকে ডিস্টার্ব করেছে। এরপর আসি তোর আর অনিরুদ্ধ ভাইয়ার বিয়ের কথায়। আমি যখন ভাইয়াকে খবর দিই তুই কোন কোম্পানিতে চাকরি পেয়েছিস, তা শুনে ভাইয়া খুশি হয়ে যায় আর জানায় এটা নাকি ওর বাবারই কোম্পানি। তার কিছুদিন পরে মা তোর বিয়ে ঠিক করে ফেললে আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে খবর দিই, কারণ ততদিনে আমি বুঝে গেছিলাম ভাইয়া তোকে কতটা ভালোবাসে। ভাইয়া খবর পেয়ে বিডি ফেরত আসে, আমার সাথে দেখা করে। বিশ্বাস করবি না আপু, কয়েকদিনে নিজের অবস্থা কি বিধ্বস্ত বানিয়ে ফেলেছিল, পাগলের মতো করছিল তোর বিয়ের খবর শুনে। আমি আরো শিওর হয়ে গেছিলাম যে তুই একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পাবি জীবনে, যে তোকে পাগলের মতো ভালোবাসে। নীতি কথাগুলো বলে থামলো। আমি অশ্রুসিক্ত চোখে নিচের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তার মানে এই জন্যই অফিসে এসে আমার সাথে বন্ধুত্ব করেছিল আর ওই আমার বিয়ে ভেঙেছিল? হ্যাঁ, আর শুধু ভাইয়া নয়, আমি, আঙ্কেল আর ভাইয়া তিনজন মিলে প্ল্যান করে ছেলেটাকে টাকার লোভ দেখায়। আর ছেলেটা রাজিও হয়ে যায়, কারণ সত্যি ছেলেটা ভালো ছিল না। এরপর ভাইয়ার সাথে তোর বিয়ে হয়। ভালোই যদি বাসতো তাহলে আমায় বললো না কেন? কেন আমার বন্ধুদের প্রস্তাবে রাজি হয়ে গেল? আমি তো তোকে আগেই বললাম ভাইয়া প্রথমে তোর সাথে বন্ধুত্বই করতে চেয়েছিল, তোর মনে জায়গা করতে চেয়েছিল। কিন্তু এরপর তোর সৎ শাশুড়ি ভাইয়ার কান ভাঙাতে থাকে তোর নামে। কিন্তু তোর শাশুড়ি তো জানতোই না যে তোর আর ভাইয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। উনি তো ভেবেছিলেন তোদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। তাই তোকে ভাইয়ার জীবন থেকে সরাতে একটা ফেক রিপোর্ট বানায়, যাতে লেখা আছে তুই মা হতে পারবি না। কি? উনি এতটা নিচে নামতে পারলো? হ্যাঁ পারলো। সবের মাঝেই আমি ছিলাম ভাইয়ার বোন, যে সব কিছুতে ভাইয়াকে সাপোর্ট করেছি। তোর শাশুড়ি তোর নামে উল্টো পাল্টা বললেই ভাইয়া আমার কাছে আসতো, সব খবরাখবর নিত। আমি বলতাম যে তোমার মা ভালো না, মানতো না। কিন্তু যখন ফেক রিপোর্টটা পেলো তখন মানলো। ভীষণ কেঁদেছিল সেদিন ভাইয়া আমাদের মায়ের কাছে গিয়েও। ও মায়ের কাছে গিয়ে কেঁদেছিল? হ্যাঁ। যেই মায়ের জন্য নিজের বাবাকে বিশ্বাস করেনি, সেই মা যে সত্যি তাকে ভালোবাসেনি, তার ভালোবাসাকে, যাকে সে পাগলের মতো ভালোবাসে, তাকে দূর করতে চেয়েছে, তার থেকে এটাই ভাইয়া মানতে পারেনি। তোর কাছে গিয়েই বা কি করে কাঁদতো, তাই মায়ের কাছে কেঁদেছিল। যাই হোক, আমি এবার আসি। আজকে ডিল করার মতো মনের অবস্থা নেই আমার। তুই নিশ্চয়ই সুখে আছিস। সুখে থাকলেই ভালো। নীতি, রুদ্ধ কোথায়? নিয়ে চল না আমায় ওর কাছে। অনেক বোঝাপড়া আছে আমার ওর সাথে। অনেক কিছুর উত্তর চাই আমার। উত্তর দেওয়ার মতো অবস্থায় যে সে নেই, মানে। চল আমার সাথে। নীতি আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজ অনেক কিছুর উত্তর চাই আমার। এতই যখন ভালোবাসতো তখন কেন 1 বছরে আমায় কাছে টেনে নেয়নি? আমি কি ওকে বোঝাইনি যে আমি ওকে কতটা ভালোবাসি? কেন কয়েকদিন ধরে আমার বোনের সাথে রাত জাগতো আমায় মিথ্যে বলে? কোথায় যেত ওরা সেই মাঝরাতে? আর আজ কাজী অফিস কেন গেছিল রুদ্ধ নীতির সাথে? এইসবের উত্তর চাই আমার, যা আমি নীতির থেকে নয়, রুদ্ধের থেকে নেব। ওর পাগলামির ভালোবাসা কোথায় গেছিল? আমাকে দূর থেকে ভালোবাসতে পারলো এতগুলো দিন ধরে, আর কাছে যখন ছিলাম তখন সেই ভালোবাসা গায়েব। না, আজ আমি সবকিছুর বোঝাপড়া করেই ছাড়বো। গাড়ি থামাতেই আমি চোখ মুছে গাড়ি থেকে নামলাম। আর অবাক হয়ে গেলাম ভালোভাবে চারিদিকে তাকাতেই। রেগে নীতিকে বললাম, কি হচ্ছেটা কি নীতি? তুই আমাকে এই কবরস্থানে কেন নিয়ে এসেছিস? তুই তো বললি ভাইয়ার কাছে আসবি। ভাইয়া তো এখানেই আছে। নীতি বেশ শান্ত হয়ে কথার উত্তর দিল। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলছিস তুই? চল, বোঝাপড়া করবি না? না। আমি একটা জোরে চিৎকার দিতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আজ নিজেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। হারিয়ে ফেললাম আমি আমার ভালোবাসাকে, শুধু নিজের অবিশ্বাসের জন্য। পাশে নীতির দিকে তাকাতেই দেখলাম নীতি কাঁদছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চোখ দুটো বুজে এলো। আবার ফ্ল্যাশব্যাক। ভাইয়া, আর পারছি না, ঘুম পাচ্ছে ভীষণ। চলো না ফিরে যাই। নীতি হাই তুলতে তুলতে কথা শেষ করলো। আর সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা কাগজের টুকরো এসে পড়লো। ও কাগজের টুকরোটা হাতে নিয়ে করুণ ভাবে তাকালো।
একদম অজুহাত দিবি না নীতি, তোর জন্য কালকে কাজ ইনকমপ্লিট ছিল আর সেই জন্য রাত জেগে সব করতে হচ্ছে। খালি ঘুম তাই না? বাটামের বাড়ি খেলে সব ঘুম পালিয়ে যাবে। তুমি কত নিষ্ঠুর গো অনি ভাইয়া, আমি তোমায় 10টা নয় 5টা নয় একমাত্র শালী ওরফে বোন। কম সাহায্য করেছি আমি তোমাকে আমার আপুর সাথে বিয়ে করার জন্য? তারপরেও জানো আপু তোমায় ভালোবাসে, সেটা আপুকে বুঝিয়েছি। আর তুমি কি না আমার সবচেয়ে প্রিয় জিনিসকে আমার জীবন থেকে ভাগিয়ে দেবে বলছো? নট ফেয়ার। নীতি সোফায় বসে গাল ফুলিয়ে কথাগুলো বলায় অনিরুদ্ধ হেসে কুটি কুটি। হাতের কাজ রেখে অনিরুদ্ধ হেসেই চলেছে। নীতি অনিরুদ্ধর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, হাসো হাসো, বেশি করে হাসো। আজকে বউয়ের জন্মদিন, আবার সেই দিন প্রপোজ করবে বউকে, বউ একসেপ্ট করবে, সেই খুশিতে এত হাসি তাই না? আমার কথা ভুলেই গেছো যে কিনা প্ল্যানটা দিল। অনিরুদ্ধ একটা লাল বেলুন এনে নীতির হাতে দিয়ে বলল, এই নাও আধি ঘরওয়ালি, এটা তোমার জন্য। নীতি নখ দিয়ে ফটাস করে বেলুনটা ফাটিয়ে দিয়ে বলল, চাই না এসব বেলুন, তোমার বউয়ের পছন্দ এটা। আমার তো চকলেট পছন্দ, চকলেট দাও। ঠিক আছে, তোকে উপহার হিসেবে চকলেটের দোকানের মালিকের সাথে বিয়ে দিয়ে দেব, সারাদিন চকলেট খাস। আচ্ছা আর কি বাকি? অনিরুদ্ধ হেসে নীতির গাল টেনে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, অনেক কিছু, ছাদটা সাজাতে হবে আমাকে। আমাদের ঘরটা আমি সাজিয়ে ফেলেছি রীতির পছন্দের জিনিস দিয়ে। রীতির যে পার্সোনাল ঘরটা হবে ওর আঁকার জন্য, ওটা সাজাতে বাকি আছে। আচ্ছা তাহলে আমি ওটা সাজিয়ে ফেলছি। আমি নিয়ে এসেছি সব ছবি আপুর আঁকা যা যা ছিল। ভাইয়া, এত বড় একটা বাড়িতে তোমরা একা থাকবে কেন? তুই আর মাও থাকবি। আমি চাই না আমার ভালোবাসাকে সেই জায়গায় রাখতে যেখানে একটা মানুষ সব সময় তাকে আমার থেকে দূরে করার চেষ্টা চালাচ্ছে। আমার একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। আন্টি আমাকে আর তোমাকে নিয়ে কোনো রকম আজে বাজে কথা আপুর কানে তুলবে না তো? ভয়টা যে আমিও পাচ্ছি না তা নয় নীতি, আমি তোকে বলেছিলাম রীতিকে সবটা জানিয়ে দিতে, তুই বললি ওকে সারপ্রাইজ দিতে। তোর আর মায়ের কথা শুনে আমিও রাজি হয়েছি, না হলে আমি আগেই বলে দিতাম। ওর খারাপ লাগছে আমি বুঝেছি। আজকে যখন বললাম রাতে থাকবো না ওর সাথে, তখন ওর মুখটা শুকিয়ে গেছিল পুরো। মন তো চাইছিল তখনই সবটা বলে দেই। ঠিকই বলেছো ভাইয়া, কিন্তু আমি ওকে এই সারপ্রাইজটা দিতে চাই, আর তার কারণ আপু কোনোদিন নিজের জন্মদিন সেলিব্রেট করতো না। করতে চাইলেই বলতো ওর জন্য বড় মা মারা গেছে, তাই ও এই দিনটা মনেও রাখতে চায় না। আর সেটাই সত্যি করেছে আপু। আমি ড্যাম শিওর ওর নিজের জন্মদিন মনে নেই, তাই এই দিনে যদি ও নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পায়, তাহলে হয়তো ও আর নিজের জন্মদিনটাকে দোষারোপ করবে না অশুভ বলে। নীতি, রীতি আমাকে ভালোবাসে তাই না? আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? এসব কি বলছো ভাইয়া? আপু নিজে বলেছে ও তোমায় ভালোবাসে। দেখবে ও খুবই খুশি হবে এই বাড়িটা দেখে। যেখানে তোমাদের ভালোবাসার শত্রু আছে সেখানে না থাকাই ভালো। অনেক পাকা পাকা কথা বলছিস, এবার যা কাজ কর। ফাঁকিবাজি করবি না একদম। ধুর, রাত বিরেতে না ঘুমিয়ে ঘর সাজাতে হচ্ছে। সকালবেলা নিজের কাজ নিয়ে পড়ে থাকো, তখন তো এসে সাজাতে পারো। তা না ছাই রাত বিরেতে চোরের মতো এসে সাজাচ্ছি। আজকে তো মাও নেই, প্রত্যেক দিন থাকে, আজকেই নেই। ভালো লাগে না আমার, ঘুম পাচ্ছে ব্যাং। নীতি গজগজ করতে করতে ঘর সাজাতে গেল, আর এদিকে অনিরুদ্ধ ড্রয়িং রুমে ডেকোরেট করে চলে গেল ছাদে। সব কাজ করতে করতে সকাল হয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। অনি, যাও এবার নীতিকে নিয়ে ফিরে যাও। কখন থেকে বলছি তোমাদের যেতে। রীতি কি ভাববে বলো তো? ও না আবার খারাপ ভাবে, সব হয়েছে তোর জন্য জানিস তো নীতি, খালি ঘুম আর ঘুম। আগের দিন কাজ ছাড়লে এত লেট হতো না। সরি। নীতি মাথা নিচু করে সরি বলতেই অনিরুদ্ধ বলে, আমার খুব ভয় করছে মা, কেন যেন মনটা কু গাইছে। রীতিকে সারা জীবনের জন্য পেতে গিয়ে কোনোভাবে ওকে হারিয়ে ফেলবো না তো? এসব বলে না বাবা, রীতি তোমাকে আর নীতিকে দুজনকেই ভালোবাসে। ভুল কিছু চিন্তা মাথায় আসলে ও একটা বার হলেও এসে তোমাদেরকে বলতো। আর তোমরা যে বেরিয়ে এসেছো রাতে, এটা তো ও জানে না। আমার সৎ মা আছে কি জন্য, সে ঠিকই জানাবে। উনিও হয়তো জানেন না, কিন্তু বানিয়ে বললে কি ক্ষতি, ওনার তো লাভই হবে। আমি এই জন্য রিস্ক নিতে চাইনি। মাত্র 4 দিনের জন্য রীতি এতটা অবিশ্বাস করবে তোমায় আর নীতিকে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি রান্না বান্না সব করে রেখেছি। তুমি গিয়ে ওকে বলো আমার কাছে এসেছিলে, আমার শরীর খারাপ করেছিল তাই। আমি কিছুতেই চাই না রীতির জন্মদিনটা মাটি হোক। হ্যাঁ মা, আপনি সাবধানে থাকবেন। আর কোনো কিছুর দরকার হলে আমায় খবর দেবেন। চলো এবার, আর দেরি করা ঠিক হবে না। আপুকে সাজাতেও তো হবে নাকি? অনিরুদ্ধ আর নীতি বেরিয়ে পড়লো।
ফিরে এসে অনিরুদ্ধর মায়ের মুখোমুখি হলেও কোনো জবাব তারা দিল না। অনিরুদ্ধ চলে গেল স্টাডি রুমে, আর নীতি গেল রীতির রুমে রীতিকে সাজাতে। আমি স্থির থাকলেও আমার চোখ দুটো স্থির নেই। অঝরে পানি পড়ে চলেছে চোখ থেকে। কোনো শব্দ করছি না, শুধু শুনছি, চোখ বন্ধ করে শুনছি। হৃদস্পন্দন, সেই মানুষটার হৃদস্পন্দন, যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। কষ্ট হলে যার বুকে মাথা রেখে আমি শান্তি পাই, সে আর কেউ না, আমার ভালোবাসা, আমার অনিরুদ্ধ। ও সমানে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি ওর বুক থেকে মাথা উঠিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, দোষ কি শুধু আমার? রুদ্ধ, আমি কি করে একটা মেয়ে হয়ে নিজেরই বোনের সাথে আমার স্বামীকে মেনে নিতাম? যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে অন্য কোনো মেয়ের সাথে মেনে নেওয়া কি সম্ভব? একদমই নয়। আমি জানতাম তুমি পারবে না, কিন্তু আমি এটা ভাবিনি যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মাত্র 4টে দিন রীতি, মাত্র 4টে দিন আমি রাতে তোমার সাথে থাকিনি। তোমার মনে যখন সন্দেহ তৈরি হয়েছিল তখন একটাবার আমায় বলতে পারতে। এভাবে কোনো কিছু না বলে ছেড়ে চলে গেলে, শুধু একটা চিঠি লিখে নিজের কথা ব্যক্ত করলে, আর আমার অব্যক্ত কিছু কথা তা তো ব্যক্ত করতে পারলাম না আমি। এভাবে সব ছেড়ে পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আসলে কি বলতো, অনেক সময় কিছু ছোট ছোট জিনিস মানুষের গোটা জীবনকে তছনছ করে দেয়। আমি বলছি না শুধু তোমার দোষ, আমার আর নীতিরও দোষ আছে। আমরা তোমাকে যা দেখিয়েছি তাই তুমি দেখেছো, কিন্তু তুমি তো একটাবার আমাদের সাথে কথা বলতে পারতে। এটাই তোমার দোষ ছিল। আর আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল সেই সারপ্রাইজটা। তোমাকে সারা জীবনের জন্য পেতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম, সুখ দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছিলাম। আসলে আমি কি মুখ নিয়ে তোমাদের সামনে যাব সেটাই ভেবে উঠতে পারিনি। তখন তো আমি জানতাম না যে ওই রিপোর্টটা ফেক। তাই বোকার মতো কথা বলো না রীতি। তোমার আমার সম্পর্কের ব্যাপারে তুমি জানতে, উনি জানতেন না। তোমার বোঝা উচিত ছিল ওটা ফেক, কারণ আমাদের মতো তেমন কিছু কোনোদিনও হয়নি। আর তুমি তো এও জানতে উনি তোমায় পছন্দ করেন না। তুমি এটা জাস্ট একটা বাহানা দিচ্ছ রীতি। আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। কথাটা ঠিকই বলেছে রুদ্ধ। আমি সত্যিই জানতাম রিপোর্টটা ফেক। এখন সত্যি নিজের মাথা নিজেই ঠুকতে ইচ্ছে করছে। মাত্র 4 দিনের জন্য আমি এতটা অবিশ্বাস করলাম বোনকে আর রুদ্ধকে। এর আগে আমি কোনোদিন রুদ্ধের মুখে অন্য কোনো মেয়ের নামও শুনিনি, সেখানে ওকে নিজের বোনের সাথে সন্দেহ করলাম। ছি ছি ছি। কিন্তু সেদিনের পার্কের ঘটনা, সেটা কি ছিল? ভাইয়া, তুমি একটু বাইরে যাও তো, আমার আপুর সাথে কথা আছে। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। রুদ্ধ বেরিয়ে যেতেই নীতি এসে আমার পাশে বসলো। জানতে ইচ্ছে করছে না সেদিন পার্কে তোর দেখাটা সত্যি নাকি মিথ্যে? যেমন ওই 4 দিনের আমাদের করা ব্যবহারের পিছনে কারণ ছিল, তেমন পার্কের তোর দেখা ঘটনার পিছনেও কারণ ছিল। পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে হয় না, শুধু আফসোস এটাই যে তুই কারণগুলো জানার চেষ্টা করলি না। তুই কি করে জানলি আমি সেদিন ওখানে ছিলাম? বলছি, ফ্ল্যাশব্যাক। আপু, তুই এভাবে কেন চলে গেলি বলতো? আমারই ভুল। ভাইয়া বারবার বলছিল তোকে সত্যি জানিয়ে দিতে, কিন্তু আমি দেইনি। সামান্য একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোর জন্মদিনটা বিশেষ করতে গিয়ে সব নষ্ট করে ফেললাম আমি। নীতি চিঠিটা হাতে নিয়ে কাঁদতে থাকে। ঠিক সেই সময় কিছু ভাঙচুরের শব্দ ভেসে আসে। নীতি ধরফরিয়ে দৌড় দেয় অনিরুদ্ধের ঘরের দিকে। ঘরে ঢুকতেই দেখে সব জিনিস ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নীতি ভয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ অনিরুদ্ধ কখনো রাগ করে না। শান্ত মাথায় সব কাজ করে, আর সেই শান্ত মানুষ যখন রেগে যায়, তাকে ঠান্ডা করার মতো ক্ষমতা কারোর নেই। এরই মাঝে অনিরুদ্ধের হুংকারে নীতি কেঁপে উঠল। তুই বলেছিলিস তোর আপু খুশি হবে, কোথায় তোর আপু এখন? তুই বলেছিলি তোর আপু আমায় অবিশ্বাস করবে না, তাহলে ছেড়ে গেল কেন বল? বারণ করেছিলাম আমি ওকে মিথ্যে বলতে, বারবার করে বলেছিলাম সব সত্যি জানিয়ে দিতে। ওকে পেতে গিয়ে আজ আমি সারা জীবনের মতো হারিয়ে ফেললাম, সারা জীবনের মতো। অনিরুদ্ধর হাতে থাকা ফুলদানিটা রাগের বশে নীতির দিকে ছুঁড়ে মারতেই সেটা নীতির কপালে লেগে যায়। অনিরুদ্ধ ভাবেওনি এমন কিছু হবে। ওর ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারতে গেছিল ফুলদানিটা, কিন্তু নীতির মাথায় লাগবে সে ভাবেনি। নীতি, তুই ঠিক আছিস? আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। আমি ডক্টর ডাকছি।
সেই দিনের পর থেকে ভাইয়া মায়ের ছেলে আর আমার আপন ভাইয়া হয়ে উঠেছিল। আমার দোষে যে সে তোকে হারিয়েছিল তা কোনোদিন আমায় বুঝতে দেয়নি। সব সময় নিজেকে দোষ দিয়েছে, মনে করেছে নীতি তো শুধু বলেছিল। আমি যদি জোর করে রীতিকে সত্যিটা বলে দিতাম, তাহলে আজ হয়তো ও আমার কাছেই থাকতো। না রে, দোষ তোদের একার নয়, আমি বুঝতে পারছি। এখন সব সময় চোখের দেখা সত্যি হয় না, তার পিছনে যেই কারণটা থাকে সেটা জেনেই বিশ্বাস করতে হয়। আমার শুধুমাত্র একটা ভুলের জন্য আর 4টে বছর হারিয়ে গেছে আমাদের জীবনে। আমি যদি সব ছেড়ে পালিয়ে না যেতাম, তাহলে এটা হতো না। সমস্যার সমাধান পালিয়ে গেলে হয় না, এটা বুঝতে দেরি করে ফেলেছি আমি। তোরা তো আমাকে সুখী করতে চেয়েছিলি, সারপ্রাইজ দিতে চেয়েছিলি। সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি। দোষ দু তরফেরই ছিল। ভাইয়া পাগলের মতো তোকে খুঁজেছিল 1 মাস, আর না পেয়ে রোজ মায়ের কাছে কাঁদতো। এই 1 মাসে আমি একটা চাকরি খুঁজেছিলাম, আর সেটা ভাইয়াকে বলায় ভাইয়াও রাজি হয়। সেখানে একদিন আমার বস আমায় অনেক অপমান করে, আর আমি ফিরে এসে অনেক কান্নাকাটি করি। ভাইয়া আমায় বোঝায় যে আমাকে চুপ করে থাকলে হবে না। আমি ভাইয়ার কথা মতো চলায় পরের দিন বসকে উত্তর দিই, আর বস চুপ করে যায়। সেদিন আমি অফিস থেকে বেরিয়ে ভাইয়ার কাছে যাই। আগেই ফোনে খবর দিয়েছিলাম, তাই ভাইয়া আমায় জড়িয়ে ধরে বোন হিসেবেই কপালে ভালোবাসার পরশ দেয়। তারপর আমরা একটা পার্কে যাই, কারণ আমি যাকে ভালোবাসি তার সাথে দেখা করানোর কথা ছিল ভাইয়াকে। পার্কে যেতে ভাইয়া বলে, রীতি মাঝে মধ্যেই আসতো আমার সাথে। আমি ভাইয়াকে ভরসা দিতেই ভাইয়ার পাশে বসে কাঁধে হাত রাখে আর মাথাটা ঠেকায়। ঠিক সেই সময় আমার চোখ যায় তোর দিকে। আমি জানি না তুই কতটা কি দেখেছিস। ভাইয়াকে বলতেই ভাইয়া উঠে ছুট দেয় তোকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে তুই রাস্তা পার হয়ে গেছিস। ভাইয়া কোনো দিকে লক্ষ্য না করে তোর পেছনে ছুট দেয়, আর তখনই তখনই অপর দিক থেকে একটা মাল ভর্তি ট্রাক আসছিল। ভাইয়া সেটা লক্ষ্য করেনি, আর তখনই ভাইয়াকে সেটা সজোরে ধাক্কা মারে। আর এসব নীতি কি বলছে? আমি যেদিন অস্ট্রেলিয়া চলে গেছি সেদিন রুদ্ধের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমি একবার পেছন ফিরে তাকাইও নি। এতটা কষ্ট আমি কি করে দিতে পারলাম? আমার উচিত ছিল ওদের মুখোমুখি হওয়া, তাহলেই হয়তো সেদিন সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যেত। আমার ভাবনার মাঝেই নীতি বলে উঠল, ভাইয়ার শরীরে এক পাশে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। অনেক সময় লেগে যায় সেরে উঠতে। ডক্টর বলেছিল মাথাতেও গুরুতর চোট পেয়েছে, তাই স্ট্রেস কম নিতে। ভাইয়ার বাবা আমাকে আর মাকে তখন ওনাদের বাসায় রাখেন, যাতে ভাইয়ার সেবার কোনো রকম সমস্যা না হয়। উনি খুব ভালোভাবে জানতেন ভাইয়ার সৎ মা কোনোদিন ভাইয়ার যত্ন ঠিক করে করবে না। তিনি চাইবেন ভাইয়া মরে যাক, এরপর ভাইয়া সুস্থ হয়ে উঠলে অফিসে যাওয়া শুরু করে। আর সেই অবসরে ভাইয়ার সৎ মা আমাদের নানা রকম কথা শোনায়। আমরা কিছুই বলতাম না। দিনের পর দিন উনি কথা শোনাতো, কিন্তু হঠাৎ একদিন ভাইয়া সবটা শুনে ফেলে, আর সেদিনই ওনাকে বাসা থেকে বাহিরে করে দেয়। আচ্ছা, তুই আমায় একটা কথা বল, কি রুদ্ধ তো অনেক আগে সুস্থ হয়ে গেছে, তাহলে তুই আমায় রুদ্ধের সাথে দেখা করাতে কবরস্থানে কেন নিয়ে গেছিলিস? আর আমি ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাকে এই বাসায় কে নিয়ে আসলো? ভাইয়াই তোকে নিয়ে এসেছে, আর ভাইয়া কবরস্থানে ছিল। সেটা আমি বলবো রীতিকে। তুই এখন একটু বাইরে যা। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছে, মায়ের পেছনে রুদ্ধ। মা ভিতরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, জামাই, নীতি, বাইরে যাও তোমরা। আমাদের কথা হলে তোমাদের ডেকে নেব। মা ছাড়ুন না, এখন ওর রেস্টের প্রয়োজন। তুমি তো কোনোদিন আমার মুখের উপরে কথা বলনি জামাই। আমার কথা মেনে যেমন রীতিকে সারপ্রাইজ দিতে রাজি হয়েছিলে, তেমন এখনো একটু বাইরে যাও। এইবার আমি কথা দিচ্ছি, তোমার রীতি তোমার থেকে দূরে যাবে না। মায়ের রাগী কণ্ঠ শুনে ও আর নীতি দুজনে বাইরে চলে গেল। মা এসে আমার পাশে বসলেন। আমি তাকাতে পারছি না মায়ের দিকে, কারণ আমি জানি মা এখন আমায় খুবই বকবে। তাই মাথা নিচু করে থাকাটাই শ্রেয়। আমি অনেকদিন আগে থেকে নিজেকে তৈরি করেছিলাম এই দিনটার জন্য, যেদিন আমি তোমার মুখোমুখি হব আর কিছু কথা বলবো। আশা করি আমার কথা তুমি শুনবে। মায়ের কথাগুলো শুনে খারাপ লাগলো। আমি জানি আমি মাকে অনেক আঘাত করেছি। বিনয়ী কণ্ঠে বললাম, এমন ভাবে কেন বলছো মা? আর আমাকে তুমি করে কেন বলছো? কারণ তুমি তোমার ব্যবহারে বুঝিয়ে দিয়েছো সৎ কখনো আপন হয় না। তোমার মনে যখন সন্দেহ বাসা বেঁধেছিল, তখন তোমার উচিত ছিল না তার নিজের মাকে জানানো? আমি কি কোনোদিন নীতির কোনো ভুল, কোনো অন্যায় প্রশ্রয় দিয়েছি? না মা, আসলে আমার কথা শেষ হওয়ার আগেই মা হাত দিয়ে আমায় থামিয়ে বলতে শুরু করলো, আজ আমার প্রশ্নের সঠিক উত্তর দাও। তোমার বক্তব্য আমি পরে শুনছি। কি কি অভিযোগ ছিল তোমার অনিরুদ্ধের প্রতি?
সে কি নিজে তোমার দিকে বাসর রাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল নাকি তোমার প্রস্তাবে সায় দিয়েছিল, কোনটা? আমার প্রস্তাবে সায় দিয়েছিল। এরপরে এমন কোনোদিন এসেছে যেখানে তোমার মনে হয়েছে অনিরুদ্ধের বাইরে কোনো সম্পর্ক আছে বা বিদেশে কোনো সম্পর্ক আছে? না কোনোদিন তোমার বোনের সাথে বাইরে ঘুরতে দেখেছো বা ঘনিষ্ঠ হতে দেখেছো? না। তোমার বোনকে কোনোদিন তোমার স্বামীর সাথে সময় কাটাতে দেখেছো বা তার আচরণে বুঝেছো যে সে তোমার স্বামীকে পছন্দ করে? আমি না বোধক মাথা নাড়ালাম, কারণ কান্নায় আমার কথা জড়িয়ে যাচ্ছে। তাহলে কিভাবে তুমি শুধুমাত্র 4 দিনের জন্য তোমার স্বামী আর বোনকে এরকম বাজে একটা বিষয়ে সন্দেহ করলে? আগেও তো তোমার বোন আর তোমার স্বামী একে অপরের সাথে কথা বলেছে, তখন তো তোমার এমন মনে হয়নি। আর যখন মনে হয়েছে তখন কেন তাদের হাতে নাতে ধরনি, তাদের প্রশ্ন করনি? তুমি যখন পার্কে ওদের বসে থাকতে দেখলে তখন তোমার উচিত ছিল ওদের মুখোমুখি হয়ে তোমার জীবন নষ্ট করার কারণ জানার। তুমি আজকালকার মেয়ে রীতি, এভাবে তুমি নিজের জায়গাটা ছেড়ে দিলে। আমি আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই সব ছেড়ে পালিয়ে গেলে। আর যদি সত্যি অনিরুদ্ধ আর নীতির সম্পর্ক থাকতো, তাহলে তোমার উচিত ছিল ওদের থেকে উত্তর নেওয়ার যে কোন অধিকারে ওরা তোমার জীবন শেষ করলো। তোমার জীবনের কি কোনো মূল্য নেই যে কেউ তোমার জীবন নিয়ে খেলবে? এই উচিত কাজগুলো না করে তুমি পালিয়ে গেলে, এটা বোকামি নয়? বাচ্চাদের মতো কাজ নয়? তুমি কি কোনো দোষ করেছিলে যে ভয়ে পালিয়ে গেলে? দোষ তো ওরা করেছে, তাই তাদের তোমাকে জবাবদিহি করতে হবে। এইসব ভাবনা কেন এলো না তোমার মাথায়? আমি তো বুঝতে পারছি না। আমি মনে করি অনিরুদ্ধ আর নীতির থেকেও তোমার দোষ বেশি। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না যে চোখের দেখা কেন বিশ্বাস করলে তা সত্যি হয় না সব সময়। আমি তোমাকে বলতে চাইছি তুমি কেন সব ছেড়ে পালিয়ে গেলে, যেখানে তোমার কোনো দোষ ছিলই না। পালিয়ে যাওয়াটাই তোমার সব থেকে বড় দোষ। এইটুকু বলারই ছিল আমার। আশা করি নিজের ভুল বুঝেছো তুমি। আসলাম। মা উঠে চলে যেতে নিলে আমি মায়ের হাত ধরে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলি। প্রথমে মা আমাকে জড়িয়ে না ধরলেও আস্তে আস্তে জড়িয়ে ধরে। আমার ভুল হয়ে গেছে মা, অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি, যার মাসুল আমি সহ তোমাদের সকলকেই দিতে হয়েছে। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আমার থেকে নয়, ওই ছেলেটার কাছ থেকে চা, যে তোর আসার অপেক্ষায় মৃত্যুর সাথে লড়েছে, তোর জন্য প্রত্যেকটা রাত বালিশ ভিজিয়েছে। যেদিন তুই চলে গেলি সেদিন রাগের বশে নীতিকে আঘাত করে ফেললে। আমার কাছে এসে অনেক কাঁদে আর আমাকে বলে আমার জন্য আপনি এক মেয়েকে হারিয়েছেন, আপনার আরেক মেয়েকেও যদি আমার জন্য হারাতে হয় আমি তা মানতে পারবো না। আজ থেকে নীতিকে আমি আমার বোনের মতো করে আগলে রাখবো। যেখানে সারপ্রাইজের প্ল্যানটা নীতি আর আমার ছিল, সেখানে পুরো দোষ ছেলেটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। চাইবো মা, আমি ওর থেকেও ক্ষমা চাইবো। কিন্তু আমি এখানে এলাম কি করে, আর কবরস্থান? মা কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর হতাশ কণ্ঠে বলল, তোর শ্বশুর মশাই আর নেই রীতি, কিছুদিন আগেই গত হয়েছেন। জামাই কবরস্থানে ছিল তাই নীতি তোকে ওখানেই নিয়ে গেছিল। আর তুই ভেবেছিলি জামাইয়ের কিছু হয়েছে হয়তো। তোর অজ্ঞান হয়ে যাওয়ায় তোকে গাড়িতে রেখে নীতি জামাইকে খবর দেয় আর তারপর এখানে নিয়ে আসে। আমি 2 হাত দিয়ে মুখ চেপে ধরলাম। এমনটা হওয়া কি খুব জরুরি ছিল? তুই শক্ত থাক মা, না হলে জামাইকে সামলাবি কি করে বল? আচ্ছা তোকে একটা সুখবর দিই। কি সুখবর? নীতির বিয়ে হয়েছে 2 বছর আগে। একটা মেয়ে আছে ওর 1 বছরের। তাই হ্যাঁ, বিকেলে ছোট জামাই নিয়ে আসবে, তুই এখন একটু কিছু খেয়ে নে। মা বেরিয়ে গেলে রুদ্র ঘরে আসে। ওর দিকে তাকানোর ক্ষমতা নেই আমার। মাথা নিচু করে বসে থাকলে রুদ্র আমার পাশে বসে আমার মুখ তুলে বলে, আমি তো বলেছি দোষ আমাদের দুজনেরই ছিল। অতীত নিয়ে ভাবতে চাই না আমি, আর নতুন করে সবটা শুরু করতে চাই। আমি রুদ্ধের বুকে মাথা রেখে কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, বাবা? নেই, মানুষটাকে ঠিক করে সময় দিতে পারলাম না আমি। ছোটবেলা আর এই 2 বছরই যা সময় পেয়েছে আমার থেকে। রুদ্ধ, আম্মু, ওই মহিলার প্রসঙ্গ তুলবে না তুমি আমার কাছে। রুদ্ধ বেশ শাসিয়ে কথাটা বলল, আমায় তাই চুপ করে গেলাম। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, ওই মানুষটার মিথ্যের জন্য তোমার সন্দেহ আরো গাঢ় হয়েছে। উনি সব জেনে বুঝে তোমায় মিথ্যে বলেছেন, যে আমাকে আর নিকিকে তোমার বেস্ট ফ্রেন্ড কাজী অফিসে দেখেছে। আর তুমি সেটা বিশ্বাসও করলে, বলতে পারলে না একটা ছবি পাঠাতে? প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিলে। এত কিছু আমার মাথায় আসেনি রুদ্ধ। আমার শুধু এটাই মনে হচ্ছিল আমি তোমায় হারিয়ে ফেলেছি, আর সেই সঙ্গে নিজের শক্তিও। আমার মাথা কাজই করছিল না, কষ্ট হচ্ছিল ভীষণ। কথা শেষ করতেই রুদ্ধ আমার অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল।
হঠাৎ আক্রমণে আমি একটু অবাক হলেও পরে ওর ভালোবাসার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি। কিছুক্ষণ পর, ভালোবাসি রুদ্ধ, ভীষণ ভালোবাসি আমি তোমায়। আই প্রমিস আর কোনো দিন তোমায় ভুল বুঝে ছেড়ে যাব না। আমিও তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রীতি। তোমাকে ছাড়া আমি পারবো না থাকতে। বেঁচে থাকার জন্য আমার তোমাকে দরকার। প্লিজ আর কোনো দিনও আমায় ছেড়ে যেও না, না হলে আমি রুদ্ধের ঠোঁটে আঙুল রেখে বললাম, কিছু কথা ব্যক্ত করতে নেই, তা অব্যক্ত কিছু কথা হিসেবেই থাক। রুদ্ধ হেসে আমার কপালে ভালোবাসার পরশ দিয়ে আমায় বুকে আগলে নিল। আর আমিও আমার ভালোবাসার মানুষের বুকে তার হৃদস্পন্দন শুনতে লাগলাম। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।